ইন্ডিয়ার কোনো ক্ষমতা নাই যে বাংলাদেশকে পর্যদস্ত করবে। কারণ ইন্ডিয়া নিজেদের, ভারত তাদের নিজেদের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে তারা খুবই দুর্বিষহ শোচনীয় অবস্থার মধ্যে আছে। এবং জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে প্রফেসর ডক্টর সমৃদ্ধ ব্যক্তিত্ব, তার আহ্বানে 4 দিন অবস্থান করার কারণে ভারতের নেতৃবৃন্দের মুখ শুকিয়ে গেছে। তিনি মাঝপথে মানুষের রশি কেটে দেন মহাসচিব মহোদয়, কাজের চূড়ান্ত মঞ্জিলে তিনি পৌঁছাতে পারেন না। এই কারণেই এই 15-15.5 বছর বিএনপি সহ বৃহত্তর দলগুলোর ঐক্য ভিত্তিতে যে আন্দোলন, এই আন্দোলনগুলো যথাযথভাবে সফলতার মঞ্জিলে পৌঁছাতে পারে না। এই ইউনূস সাহেব, তাকে আমি পক্ষ নিয়ে কথা বলতে চাই না এজন্য যে ইউনূস সাহেবের ডাইনে বামে যারা বসেছেন তার মধ্যে 1-2-3 জন ছাড়া ম্যাক্সিমামই অযোগ্য এবং নতজানু। গবেষণা আমি মনে করছি যে ইতিমধ্যে সর্ববৃহত্তম দল বিএনপি এবং ইসলামী দলগুলোকে মুখোমুখি যদি দাঁড় করানো যায়, এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে বলিষ্ঠ ভাষায় কথা বলবে। মনির ভাই কি চলে গেছেন নাকি? মনির ভাইকে আমি দেখতে পাচ্ছি না, উনি মেবি ডিসকানেক্ট হয়ে গেছেন, আশা করছি আসবে। ঠিক আছে, তো এই দুইটি বৃহত্তর শক্তি হলো এখন বাংলাদেশে আপনার 80% উপরে ভোটের অধিকার। এই 80% ভোট তথা জনগণ যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইন্ডিয়ান আগ্রাসন, অর্থনৈতিক সমৃদ্ধি, নিরাপত্তা, নাগরিক অধিকার, এই রাজনৈতিক যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলো যদি একমত পোষণ করে, তাহলে বাংলাদেশ একটি ছোট্ট রাষ্ট্র হলেও ইন্ডিয়ার কোনো ক্ষমতা নাই যে বাংলাদেশকে পর্যদস্ত করবে। কারণ ইন্ডিয়া নিজেদের, ভারত তাদের নিজেদের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে তারা খুবই দুর্বিষহ শোচনীয় অবস্থার মধ্যে আছে। এবং জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে প্রফেসর ডক্টর সমৃদ্ধ ব্যক্তিত্ব, তার আহ্বানে 4 দিন অবস্থান করার কারণে ভারতের নেতৃবৃন্দের মুখ শুকিয়ে গেছে। এবং জাতিসংঘ যেহেতু বাংলাদেশকে সাপোর্ট করেছে, বাংলাদেশে এসেছে এবং আপনার মিয়ানমারের নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে পর্যায়ক্রমে তারা দেশে ফিরিয়ে নেবে, এই কার্যক্রমে জাতিসংঘ ইনভলভমেন্ট হয়েছে। এগুলো ইউনূস সরকারের অ্যাচিভমেন্ট বা তার অর্জন, এটা বাংলাদেশের 80% জনগণের অর্জন। এই অর্জন, এটাকে ভুলুণ্ঠিত করে দেওয়ার জন্য র এবং মুরসাদ মিলে যে কাজ করছে, সে কাজটি হলো ইসলামী ভাবাপন্ন শক্তির সাথে বিএনপি কে লাগিয়ে দাও। এটা ছাড়া তাদের এখন 1 নম্বরে এজেন্ডার কিছু নাই। সেই কাজগুলো আমরা দৃশ্যমান অবস্থায় দেখতে পাচ্ছি। মনে হয় যে ভাই প্রশ্ন করেছেন সে ভাই প্রশ্নের জবাব কিছুটা পেয়েছে। এই বিষয়টি যত তাড়াতাড়ি, যত ব্যস্ত উভয় পক্ষের নেতৃবৃন্দ বুঝতে সক্ষম হবেন, তত ব্যস্ত আমরা মুক্তির দিশা পাবো, মুক্তির রাস্তা পাবো। মনির ভাই অনেক কথা বলেছেন, কথার প্রেক্ষাপটে কথা তো বলতেই হয়। জনাব তারেক রহমান সাহেব সেনা পরিবারের সদস্য, কিন্তু সেই সেনা কর্তৃক তিনি নিপীড়িত, নির্যাতিত হয়ে কিভাবে জাতির সামনে তাকে পেশ করা হয়েছিল এটা আমরা জানি। তবে আমি কখনো দলকানা হয়ে কথা বলি, আমি উঠা বসা করি ইসলামী শক্তির সাথে সিংহভাগ সময়, এবং বিএনপির সাথে ইসলামী শক্তির দূরত্ব দূর হোক এই চেষ্টা আমি করি। তবে তিনি যে মহাসচিবকে সেভ করার জন্য যে কৌশল অবলম্বন করে শব্দ চয়ন করে কথা বলেছেন, তার জবাব আমাকে দিতে হয়। মহাসচিবের সাথে উনি দল করার পরে ওনার যত সৌহার্দ্য, যত ভালো সম্পর্ক, তার থেকে কোনো অংশে আমার কম নয়, কম ছিল না। আমি যখন 17 সনে, আমি একটু প্রেক্ষাপট বলতেই হচ্ছে, আমি মহাসচিবকে আমি ছাড়তে রাজি না। আমি মহাসচিবকে আক্রমণ করতে হবে এজন্য যে আমি 1917 সনে যখন জানতে পেরেছি যে 18 সনের নির্বাচনে এদেশের ইসলামী শক্তির সরল মনা একটা শক্তিকে, ছোট ছোট দলগুলোকে আওয়ামী লীগ ব্যবহার করার জন্য বিভিন্ন টোপ দিচ্ছে, তখন আমি মহাসচিবকে জনাব তারেক রহমানের শ্বশুরের দোয়ার অনুষ্ঠান ধানমন্ডিতে একই মঞ্চে বসাছিলাম, সেখানে তাকে
বললাম যে আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা বলতে হবে, কারণ আমি 13 সনে তার বাসা থেকে বের হয়ে গ্রেপ্তার হয়েছিলাম। 3 মাস 21 দিন জেল কেটেছি, 4 দিন আমি রিমান্ড ভোগ করেছি। মহাসচিব আমাকে খুব স্নেহ করতেন। আমি জেলে যাওয়ার মাত্র 15-20 দিন পরে তিনি জেলে গেলেন এবং তিনি কারাগারে আমার সাথে 3 বার দেখা হয়েছে। 3 বারই আমি তার সাথে কোলাকুলি করেছি। একজন শিক্ষাবিদ মানুষ, তাকে ভালো লাগতো। কিন্তু তাকে যখন 17 সনের শেষের দিকে আমি বোঝাতে সক্ষম হলাম যে ইসলামী শক্তিগুলোকে আপনারা তাদের নিপীড়ন নির্যাতনের পাশে কখনো ছিলেন না, চিকিৎসা মামলা কোন অবস্থাতে তাদের কোনো খোঁজ খবর নেননি, বিশেষ করে হেফাজতে ইসলাম। তো আমি বললাম যে আপনি তাদের কাছে আপনার প্রতিনিধি পাঠান, 5-7 জন আলেমদেরকে পাঠান। তিনি পাঠানোর ক্ষেত্রে আমাকেই ভূমিকা নিতে বললেন এবং আমাকে সেই সময় তিনি নিজে চালিকা শক্তি হিসেবে ব্যবহার করলেন বা আমাকে পাঠানোর দায়িত্ব নিলেন। আমার সাথে তার কথা ছিল বাংলাদেশের 8টি বিভাগে আমি সফর করব। তখনও আমার নামে 7টি মামলা এবং 7টি মামলার 3টিতে আমি জামিন পেয়েছি, বাকি 4টিতে ওয়ারেন্টের আসামি। আমি রাতের অন্ধকারে মানে একটি মাইক্রো নিয়ে আমি চট্টগ্রাম গিয়েছি, সুলতান যোগ সাহেবের কাছে গিয়েছি, তারপরে বাবুনগরীর কাছে গিয়েছি, আহমদ শফি সাহেবের কাছে গিয়েছি, তারপর আরো 3 দিন আমি সেখানে বিচরণ করেছি। দুঃখের বিষয় হলো তিনি মাঝপথে মানুষের রশি কেটে দেন মহাসচিব মহোদয়, কাজের চূড়ান্ত মঞ্জিলে তিনি পৌঁছাতে পারেন না। এই কারণেই এই 15-15.5 বছর বিএনপি সহ বৃহত্তর দলগুলোর ঐক্য ভিত্তিতে যে আন্দোলন, এই আন্দোলনগুলো যথাযথভাবে সফলতার মঞ্জিলে পৌঁছাতে পারে না। অপ্রিয় সত্য কথা। এই জন্য বিএনপির মহাসচিব যে কথা বলেছেন ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে, মুনির ভাই আমার এই বক্তব্য যদি শুনে থাকেন অথবা পরবর্তীতে শোনেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনি আমার বন্ধু মানুষ, যে মহাসচিবের সেই বক্তব্য আপনি ইউটিউবে যান, অনলাইনে যান, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, তার ভাষা দেখুন, তার শব্দ চয়ন দেখুন। তার ভাষা এবং শব্দ চয়নের দ্বারা বিএনপি উপকৃত হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা বিএনপির নীতি নির্ধারণকারীদের অবশ্যই পর্যালোচনায় আনা দরকার এবং যথাযথ ভূমিকা রাখা দরকার, কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার। তাছাড়াও বিএনপির যে কয়জন মানুষ এই দলটিকে আকাশচুম্বী, এই দলটিকে জনগণের ম্যান্ডেট দূরীভূত করার অপকৌশল করছে, তাদের নাম বলার প্রয়োজন নেই। এটা যদি জনাব তারেক সাহেব সহ তার আম্মা এখন সুস্থ হয়েছেন, তারা বুঝতে সক্ষম না হন, তাহলে বিএনপি আগামী দিনে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে। আমি বিএনপির কাউন্টারে এনসিপি কে মদত দিতে চাই না, কিন্তু এনসিপি দ্বারাও আন্দোলন করেছে, তাদের রাজনৈতিক দল গঠন করার অধিকার তাদের আছে। এই বিষয়টিকে বক্র নজরে দেখলে চলবে না। কারণ জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়ে তারপরে একজন বিচারপতির কাছ থেকে তিনি ক্ষমতা নিয়েছিলেন, তারপরেও তিনি কিন্তু হানা ভোট দিয়ে অনেকদিন ক্ষমতায় ছিলেন। পর্যায়ক্রমে তিনি পরে আরো ভালো নির্বাচন দিয়েছিলেন। তাহলে ইউনূস সাহেব, তাকে আমি পক্ষ নিয়ে কথা বলতে চাই না, এজন্য যে ইউনূস সাহেবের ডাইনে বামে যারা বসেছেন তার মধ্যে 1-2-3 জন ছাড়া ম্যাক্সিমামই অযোগ্য এবং নতজানু ব্যক্তিত্ব। এই জাতির উপর যদি কোনো আঘাত আসে, সংঘাত আসে, তারা কে কতটুকু তার মোকাবেলা ইস্পাত কঠিন পাথরের মতো একটা স্তম্ভের মতো দাঁড়িয়ে থেকে মোকাবেলা করতে পারবে, এটা আমার সন্দেহ হয়। এই জন্য ইউনূস সাহেবকে আমি সতর্ক হতে বলবো, জনাব ইউনূস সাহেব, আপনি আমাদের শিক্ষক গুরুর সমতুল্য, বয়সে আমাদের পিতৃতুল্য, আপনি এখনো চৈতন্য জাগ্রত করুন। আপনার ডাইনে ভাবে কারা বসে আছে, কাদেরকে বসিয়েছেন এবং আঞ্চলিকতায় আপনি বিভোর ছিলেন, এখান থেকে উদ্ধার হয়ে এখনো উপদেষ্টাদের পরিবর্তন করে আরো যোগ্য বাঘা ব্যক্তিদেরকে আপনি আপনার পাশে টেনে নিন। তাহলে বাংলাদেশ যে কোনো সময় বিপর্যয়ের মধ্যে পড়লে এই র এবং মুসাদের যে অপকৌশল, সেই অপকৌশলের হাত থেকে দেশকে যদি বাঁচাতে হয়, তাহলে 80% জনগণ বিএনপি জামাত সহ ইসলামী আন্দোলন এবং মানে কি বলবো খেলাফতে আন্দোলন, খেলাফতে মজলিস সহ হেফাজতের মধ্যে 6টি রাজনৈতিক দল, জমিয়তে উলামা ইসলাম সহ সকলকে ঐক্যবদ্ধ করার জন্য আমি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারেক সাহেব সহ এবং জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমিরে জামাত সহ সেক্রেটারি জেনারেল সহ তাদেরকে আমি বিনয়ের সাথে
আপনাদের চেতনা জাগ্রত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। অন্যথায় মিছিল একটা দেখেছেন, আরো বিপদ আপনাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা এই জাতিকে উদ্ধার করার জন্য সকল নিপীড়িত নির্যাতিত 15-15.5 বছরের যে দলগুলো, সেই দলগুলো ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হন। নির্বাচনের সময় আপনার পক্ষ বিপক্ষে শান্তভাবে ইউরোপ আমেরিকার মতো শিক্ষা উচ্চ পর্যায়ের যে রাষ্ট্রগুলো তাদের মতো আপনারা নির্বাচন করবেন। আমরা সেই নির্বাচনে সৃজনশীল ব্যক্তি হিসেবে আমরা আমাদের যতটুকু জ্ঞান গরিমা আছে তা দিয়ে যারা দেশের জন্য কল্যাণকামী হবে তাদের পক্ষ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।